সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাপেন্ডিসাইটিস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডক্টর জান্নাতুল ইসলাম জিন্নাকে। প্রফেসর ডক্টর জান্নাতুল ইসলাম জিন্না, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আছি ভালো। ভালো আছেন? আপনাকে ধন্যবাদ। আমরা আজকে অতি প্রচলিত একটি রোগ, যেটা অ্যাপেন্ডিসাইটিস বলে, গ্রামে গঞ্জেও কিন্তু জানি না এই নামটা। এটা নিয়ে একটু আপনার কাছ থেকে কিছু জানতে চাবো। তো অ্যাপেন্ডিসাইটিস আসলে ব্যাপারটা কি? অ্যাপেন্ডিসাইটিস খুবই প্রচলিত একটা রোগ, খুবই কমন একটা সার্জিক্যাল প্রবলেম। এবং এটা আমাদের যে একটা অ্যাপেন্ডিক্স আছে আমাদের পেটে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলে, এটাতে যখন প্রদাহ হয়, ইনফ্ল্যামেশন হয়, তখন আমরা এটাকে অ্যাপেন্ডিসাইটিস বলি। আচ্ছা আচ্ছা। তো এই মানে অ্যাপেন্ডিসাইটিস কি অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, এরকম কিছু আছে? অ্যাকিউট হয় আর এটা রিকার করে, চিকিৎসা করলে কমে যায়, আবার হয়। আচ্ছা, ফলে ওইটাকে আমরা রিকারেন্ট বলি, ক্রনিক বলি না, কিন্তু রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস মানে ক্রনিক হওয়ার রাস্তা নেই, মাঝে মাঝে রিকার করছে। তো এই যে অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্সের একটি প্রদাহ, এটা কাদের বেশি হয়? এটা কি কোনো এজ গ্রুপ বা জেন্ডার আলাদা আছে? যদিও ডেফিনেটলি কোনো সব এজ গ্রুপের হতে পারে, কিন্তু কমন হচ্ছে অ্যাডোলেসেন্ট এবং টিনেজারদের। এবং এটা মেলেরই বেশি, ফিমেল একটু কম, 3:4:3। এর কোনো কারণ পাওয়া গেছে যে এই কারণে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে? হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিসের যদিও ডেফিনাইট কোনো কারণ নাই, কিন্তু এটা আপনার অ্যাপেন্ডিক্সের ভিতরে একটা লুমেন, ফাঁকা জায়গা থাকে। এটা যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায়, বিশেষ করে শক্ত পায়খানা দিয়ে, ফিকলিত বলে, আচ্ছা, পিন ওয়ার্ম, ফরেন বডি দিয়ে বন্ধ হয়ে যায়, কৃমি দিয়েও হতে পারে, তাহলে একটা অ্যাপেন্ডিসাইটিস হবে। আচ্ছা, হয় এটা মেন মোস্ট ইম্পর্টেন্ট কজ, যে অবস্ট্রাকশন অফ দি লুমেন। আচ্ছা। আর হচ্ছে যে আপনার ব্যাকটেরিয়া থাকে ওখানে, বিভিন্ন জীবাণু, এই ব্যাকটেরিয়া যদি আপনার ওভারগ্রোথ হয়, সেখান থেকেও অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। লক্ষণগুলো কি? অ্যাপেন্ডিসাইটিস যে হলো বোঝার কোনো কিভাবে বুঝবে? লক্ষণ হলো সাধারণত অ্যাপেন্ডিসাইটিস হলে ব্যথাটা নাভির চারদিকে শুরু হয় প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে নাভির চারদিকে শুরু হয়, তারপরে ব্যথাটা ধীরে ধীরে পেটের ডান দিকে চলে যায়, নিচ পেটের ডান দিকে চলে যায়। আর এর সাথে বমি বমি ভাব, একবার দুবার বমি হয়, আর একটু জ্বর হয়। আচ্ছা, হ্যাঁ, এটা টিপিক্যাল। এটা হলে আমরা ধরে নিই, আমরা মনে করি যে এটা অ্যাপেন্ডিসাইটিস রোগ। সঙ্গে জ্বর থাকছে, বমি থাকছে। এছাড়াও কিন্তু অ্যাপেন্ডিসাইটিস খুব রেয়ারলি ব্যথা উপরে হয়, রাইট সাইড উপরে, যেখানে অ্যাপেন্ডিক্স জন্মগত কারণে নিচে না যে উপরে থেকে যায়। এবং কখনো কখনো মানে অ্যাপেন্ডিক্স জন্মগত ত্রুটির জন্য বাঁ সাইডেও থেকে যায়, তখন ব্যথাটা বাঁ দিকেও হতে পারে। ডক্টর কনফিউজড হয়ে যাবে, কনফিউজড হওয়ার কথা, কনফিউজড হয়ে যায়। একজন দক্ষ ফিজিশিয়ান কিন্তু পেটে হাত দিলে বুঝতে পারে। অ্যাপেন্ডিক্সের রোগের শনাক্ত করার জন্য ডাক্তার বা সার্জনের যে অভিজ্ঞতা এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন যথেষ্ট হয়ে যায়, সেটাই 90%। সেটি তো অনেকে আবার অবশ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সঙ্গে গুলিয়ে ফেলে, গুলিয়ে ফেলতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে গুলিয়ে ফেলতে পারে। কিন্তু সিস্টাইটিসের ব্যথাটা সাধারণত নিচ পেটে মাঝখানে হয়, তারপরে দুদিকেই হয়, দুদিকে হতে পারে। হ্যাঁ, তবে ইউরিনের সাথে আপনার রক্ত যেতে পারে, তারপরে ইউরিনে জ্বালা পোড়া করে, যেগুলো সাধারণত এটা মানে একজন দক্ষ বিশেষজ্ঞ পেটে হাত দিয়ে চাপ দিলেই বুঝে ফেলবে যে এটা অ্যাপেন্ডিসাইটিস। রক্ত পরীক্ষা করে কিছু? হ্যাঁ, রক্ত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে ওই রক্তের শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যায়, নিউট্রোফিল কাউন্ট এবং টোটাল কাউন্টটা বেড়ে যায়। এটা খুবই হেল্পফুল রোগ শনাক্ত করার জন্য। আচ্ছা, এক্সরে, প্লেন এক্সরে অনেক ইনফরমেশন দেয়। আলট্রাসোনোগ্রাম কিছু দিচ্ছেন? আলট্রাসোনোগ্রাম মেয়েদের ক্ষেত্রে খুবই উপকারী। আচ্ছা আচ্ছা। মেয়েদের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম না করে তো আমি কারোর অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিস করি না। আচ্ছা, কারণ হলো যে তাদের ইউটেরাস আছে, তাদের ওভারি আছে, তাদের একটোপিক প্রেগন্যান্সি হতে পারে, এই জিনিসগুলো। আর অ্যাপেন্ডিক্সের ব্যথা এত কাছাকাছি থাকে যে অনেক সময় সার্জনরা আমরা দেখি ওভার কনফিডেন্টলি পেট খুলে দেখি যে এটা একটা অন্য কিছু, মেয়েদের টুইস্টেড ওভারিয়ান সিস্ট। কাজে এটা
একটা আলট্রাসোনোগ্রাম করলে সবকিছু রেজাল্ট সবকিছু রেজাল্ট আসে, অন্তত মেয়েদের ক্ষেত্রে। আচ্ছা, এই প্রফেসর জিন্না, এই যে অ্যাপেন্ডিক্স বলে যে ছোট্ট একটি আছে, অর্গান আছে, এটা কি কোনো কাজে আসে না? মানে এটাকে ফেলে দিলেই তো ভালো প্রথম দিকে, এটা কোনো সমস্যা না হলেও। ফেলে দিতে বলি না, কিন্তু ডেফিনাইট কোনো ইন্ডিকেশন কাজ বা ইন্ডিকেশন না থাকলে আমরা এটা ফেলি না। তবে এটা তেমন কোনো কাজ নাই, কিন্তু এখন আধুনিক যুগে ইউরিনারি ডাইভারশনে এটা ইউজ করে সার্জনরা অনেক সময়। একটা সময় ছিল যখন আমেরিকান আর্মিতে জয়েন করলেই তাকে ওই মানে ইলেকটিভ মানে অ্যাপেন্ডিসেক্টমি যেটা বলে, তারা আগেই কেটে ফেলে দিত, যে ওয়ার ফ্রন্টে হয়তো তার তীব্র ব্যথা উঠবে, ওরা তো মদ্যপায়ী, সেজন্য আগে ভাগেই ফেলে দিত। তো আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর আকরাম সাহেব প্রয়াত, উনি বলেছিলেন যে পরে দেখা গেল একটা স্টাডিতে যে ফেলে দেওয়ার ফলে রিজিওনাল আইলাইটিস একটা বলে একটা সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু না ফেলাটাই বেটার। আমার মনে হয় না ফেলাটাই বেটার। কারণ হলো যে কোনো অপারেশনই খুব সিম্পল জিনিস না, খুব ডিজায়ারেবল না। সেটাই অবশ্য আমেরিকায় ওই ট্রেন্ডটা ওরা বন্ধ করে দিয়েছে, এখন বন্ধ করে দিয়েছে। খাবারের সাথে কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, খাবারের সাথে সম্পর্ক আছে, বিশেষ করে যারা লো ফাইবার কন্টেনিং খাবার খায়, শাকসবজি কম খায়, কার্বোহাইড্রেট কম খায়, রিফাইন্ড কার্বোহাইড্রেট খায়, মাংস বেশি খায়, ফাস্টফুড বেশি খায়, এদের মধ্যে অ্যাপেন্ডিসাইটিসের পরিমাণ বেশি। যার পরে ওয়েস্টার্ন কান্ট্রি যে অ্যাপেন্ডিসাইটিস, ওখানে ওর ইনসিডেন্সটা খুব বেশি। তাহলে বাংলাদেশ একটু যদি আমি হার সংক্ষেপে বলি, বাংলাদেশে কি ওয়েস্টার্ন কান্ট্রি থেকে হার কম অ্যাপেন্ডিসাইটিস হওয়ার? কম, কিন্তু কৃমিটা যদি একটা সমস্যা করছে। কৃমি একটা সমস্যা, আমাদের কৃমি প্রাদুর্ভাব খুব বেশি, তারপর কৃমি ঢুকে যায়, অ্যাপেন্ডিসাইটিস ব্যথা হচ্ছে। সেই আরো অনেক কথা শুনবো প্রফেসর জান্নাতুল ইসলাম জিন্না, ইম্পালস হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় অ্যাপেন্ডিসাইটিস, আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইম্পালস হসপিটালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডক্টর জান্নাতুল ইসলাম জিন্নাকে। প্রফেসর জান্নাতুল ইসলাম জিন্না, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমরা কথা বলছি, যে আমি প্রশ্ন করে রেখেছিলাম যে অ্যাপেন্ডিক্সটা এটা কি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিনা, এটাকে রেখে বাদ দিলে কি, আপনি বলছেন না এটা সমস্যা না করলে আনটাচড থেকে যাক, কোনো সমস্যা হবে থেকে যাবে। হ্যাঁ, একটা লোকের যদি অনেক বেশি, এটা কি বেশি বয়সও হতে পারে? হ্যাঁ, এই অ্যাপেন্ডিসাইটিস এক্সট্রিম স্টপেজে শিশুদের এবং বয়স্কদেরও হতে পারে, এবং এই দুইয়ে যে অ্যাপেন্ডিসাইটিস খুব ডেঞ্জারাস, সাংঘাতিক রূপ লাভ করে। কারণ বাচ্চাদের সাধারণত আমাদের পেটের মধ্যে কোনো প্রদাহ হলে গ্রেটার অমেন্টাম বলে একটা জিনিস আছে, যেটাকে বলে অ্যাবডোমিনাল পুলিশ গার্ড। এই গার্ডটা বাচ্চাদের 12 বছর পর্যন্ত প্রপারলি ডেভেলপ করছে না, ছোট থাকে, রুডিমেন্টারি থাকে, ফলে ওই প্রদাহটাকে এটা আটকাতে পারে না। সেই যার ফলে খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে যায়, বাস্ট হয়ে যায়, পারফোরেশন হয়ে যায়, অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যায়, সারা পেটে পেট্রোনাইটিস হয়ে যায়, শক পেশেন্টের, আপনার ব্যাকটেরিয়াল শক হয়, এবং পেশেন্ট মারাও যেতে পারে, এবং দেরিতে ডায়াগনোসিস করাও কঠিন হয়ে যায়। ফলে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ডায়াগনোসিস হলে আমরা বলি যে অপারেশনটা যত তড়িৎ সম্ভব ইমার্জেন্সি অ্যাপেন্ডিসেক্টমি করা খুবই প্রয়োজনীয়, এটা অপারেশন করে ফেলতে হবে। আর বৃদ্ধদের ব্যাপারেও, বৃদ্ধদের হচ্ছে তাদের বৃদ্ধ বয়সে সাধারণত ওই অ্যাপেন্ডিকুলার আর্টারিতে ব্লাড সাপ্লাই কমে যায়, তাদের পেটটা নরম থাকে, ল্যাক্স থাকে, ফলে ভিতরে কি দুর্ঘটনা ঘটছে সহজে বোঝা যায় না। তাদের ক্ষেত্রেও ওই অ্যাপেন্ডিসাইটিস হলে পারফোরেশন এবং জেনারেলাইজড পেরিটোনাইটিস হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং মর্টালিটি বেশি হতে পারে, এই জন্য ওখানেও আমরা গুরুত্ব দিই যে এটা ডায়াগনোসিস হওয়ার সাথে সাথে জরুরি ভিত্তিক অ্যাপেন্ডিসেক্টমি অপারেশন। এখন অনেকে আছে, আমি জানি অনেকে আছে যে তাদের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়ে আছে, তারা ওই অপারেশন করাবে না, ওই নিজেরা অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছে, ব্যথার ওষুধ খাওয়াচ্ছে। এটা মানে কতদূর? এটার ক্ষতি অনেক বেশি। মানে কি হতে পারে যদি রিসেন্টলি কয়েকটা অপারেশন করলাম, যারা 7-8 বছরে 2বার 3বার 4বার আক্রমণ হয়ে গেছে অ্যাপেন্ডিসাইটিসের, করেনি। এতে হয় কি, অ্যাপেন্ডিক্সটা শুকায় যায়, ছোট হয়ে যায়, আশেপাশের নাড়ি ভুঁড়ির সাথে এটা জোড়া লেগে যায়। আচ্ছা, ফলে অপারেশনটা খুব ডিফিকাল্ট হয় এটা তো এখন অবশ্য সুবিধা হচ্ছে যে এখন তো আমরা অ্যাপেন্ডিসেক্টমি শুধু কেটে করি না, কনভেনশনাল যে পেট কেটে করি তা না,
এটা ল্যাপ্রোস্কোপি করে করলে অনেক সময় মানে এটাও ল্যাপারোস্কোপি দিয়ে করা হচ্ছে যথেষ্ট করা হচ্ছে ইম্পালস হসপিটালে হচ্ছে। হ্যাঁ হচ্ছে। অনেক সময় অ্যাপেন্ডিকুলার লাম্প আপনারা বলে থাকেন, ওটা কি আসলে? ওটা বাংলাতে বললে গোটা বলতে হয়। অ্যাপেন্ডিসাইটিস হয়েছে 3 দিন 4 দিন চলে গেছে, রোগী চিকিৎসা করেনি, তখন দেখা যায় যে রাইট সাইডে নিচের পেটে একটা বিরাট গোটা থাকে, বড় গোটাও হতে পারে ছোট গোটাও হতে পারে, এটাকে ডাক্তারি ভাষায় লাম্প বলে। এই জিনিসটা হচ্ছে যে ওই যে অ্যাবডোমিনাল পুলিশ গার্ড যেটা গ্রেটার ওমেন্টাম সেটা ওখানে যায়, টার্মিনাল আইলিয়াম থাকে, ইনফ্লেমড অ্যাপেন্ডিক্স থাকে, এটা মিলে এটাকে চেপে রাখার জন্য একটা গোটা দলার মতো হয়ে থাকে, যাতে এটা ইনফেকশনটা পেটের অন্য জায়গায় ছড়াতে না পারে। এটাকে আমরা লাম্প বলি। মানে এটা 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 মানে যদি অপারেশনটা না করে তাহলে লাম্প হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, 4 থেকে 5 দিনের দিন লাম্প। সবারই সম্ভাবনা? সবার হয় না, এটা ওই সিভিয়ারিটির উপরে নির্ভর করে। বিশেষ করে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি হলে, সিভিয়ার অ্যাটাক হলে সাধারণত লাম্প। যদি লাম্প হয়ে যায় তখন কি করবেন, কি অপারেশন? লাম্প হয়ে গেলে সাধারণত খুব স্কিলড সার্জন না হলে অপারেশন যাওয়া ঠিক না। আগে কি অ্যান্টিবায়োটিক দিয়ে? অ্যান্টিবায়োটিক, স্যালাইন করে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা বলে, এটা করে এটাকে ঠিক করে নিয়ে তারপরে 1 মাস 2 মাস পরে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি, যখন সুস্থ থাকবে তখন এটা ফেলে দিই। লাম্পটা যখন একটু ছোট হয়ে আসবে, লাম্পের পরে করতে গেলে অনেক অসুবিধা হয়, ব্লিডিং হতে পারে, অন্য অন্য নাড়ি যেখানে থাকে, সিকাম থাকে, ইনজুরি হয়ে ফিকাল ফিস্টুলা অনেক কিছু হতে পারে। ফলে বড় আকারের লাম্পে অপারেশন না করাই বেটার। তাহলে অ্যান্টিবায়োটিক দিয়ে রেখে দিতে হবে। হ্যাঁ, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে। মানে অনেকে আছে আমি জানি যে ওই অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস তো বোঝে না, পেটে ব্যথা হলো একটা, তো অনেক সময় দেখা যায় যে কনস্টিপেশন হচ্ছে, তো ল্যাক্সেটিভ খেয়ে বসে। ল্যাক্সেটিভ খাওয়া কি এই অবস্থায় বেটার, মানে ভালো না খাওয়া? না, মোটেও ভালো না, এটা তো ক্ষতিকর। মানে একেবারে নিষেধ করা হয়, একটা এটাতে ইনফ্লামেশন ছড়াতে পারে। সুতরাং এই ব্যাপারটা নিশ্চয়ই আমাদের দর্শকরা আজকে খেয়াল রাখবেন যে কোনো সময় ল্যাক্সেটিভ না খাওয়া হয়। তাহলে চিকিৎসা কি শুধু সার্জিক্যালি, মেডিকেল নয়? না, মেডিকেল ট্রিটমেন্টে গুড নাম্বার অফ পেশেন্ট যেগুলো অ্যাপেন্ডিসাইটিস আবার অবস্ট্রাকটিভ ছাড়া আলসারেটিভ একটা হয়, ওর মধ্যে ইনফ্লামেশনে আলসার হয়, দেখা যায় সেখানে মেডিসিনাল ট্রিটমেন্ট করলে অনেক সময় রোগী ভালো হয়ে যায়। আচ্ছা। তবে দেখা যাচ্ছে যে 15 to 20% পেশেন্ট আবার 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে আবার এটা রিকার করে। আচ্ছা। কাজে সবসময় সার্জারি ম্যান্ডেটরি তা নয়, তবে অবস্ট্রাকটিভ ভ্যারাইটি সিভিয়ার অ্যাপেন্ডিসাইটিসে অপারেশন বেটার। আমাদেরই এক ডক্টর অনেক দিন ধরে পেট ব্যথায় ভুগছিলেন, তাকে কোলোনোস্কোপ করা হয়েছে, তারপরে যত পরীক্ষা করা হয়েছে, পরে এক সার্জন উনি ডায়াগনোসিস দিলেন যেটা মানে রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস হয়ে আছে, এবং তার অপারেশন করা হলো, অ্যাপেন্ডিসেক্টমি করা হলো, এখন সেই ডাক্তার সাহেব ভালো আছে। তো এইটা এই ফ্যালাসিটা কেন হলো? রোগী নিজে ডাক্তার, আমার মনে হয় তা ওনার বোঝার কথা, এটা বোঝা উচিত ছিল। ব্যথাটা রাইট সাইডে, এটা প্রথম তার সন্দেহ করা উচিত ছিল যে এটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। টিপিক্যাল ছিল না আর কি, যে টিপিক্যাল একটা জায়গায় রাইট সাইডে পেইনটা একটু, অনেক সময় ব্যথা টিপিক্যাল হয় না, কারণ অ্যাপেন্ডিক্স তো ওই পজিশন ভ্যারি করে। আপনার মিডলেজে, হ্যাঁ, রেট্রোসিকাল যদি হয় পেছনের দিকে তখন ব্যথা করে, ফলে ডাক্তাররা কনফিউজড হয়। তবে অভিজ্ঞ ক্লিনিশিয়ান বা অভিজ্ঞ সার্জন হলে এই ভুলটা হতো না। হ্যাঁ, সেটাই এই ডাক্তার সাহেবের বেলা হয়েছে, যখন একজন অভিজ্ঞ সার্জন তার পেটে হাত দিলেন, উনি বললেন যেটা ওই মানে স্ট্রেট বলে দিলেন এটা রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। এই রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিসটা আসলে কি? রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিসটা প্রথমে একবার অ্যাপেন্ডিসাইটিস অ্যাটাক হয়েছিল, তারপরে তারা ওষুধ খেয়ে এটা কমায় রেখেছে, তারপরে আবার ওষুধ খেয়েছে, কমায় রেখেছে, পরে আবার ওই ব্যথাটা ঘুরে এসে হচ্ছে, এটাকে বলা হয় রিকারেন্ট অ্যাপেন্ডিসাইটিস। এটা কতদিন পর ঘুরে? এটা বছরে 2-3 বার 4 বার হতে পারে, তবে দিন যত যায় তত রিকারেন্স ঘন রেটটা বেশি হয়। তখন কি খাওয়ার সাথে কোনো সম্পর্ক থাকে? খাবার সাথে বিশেষ খুব ফ্যাটি ডায়েট করলো আবার রিকার করলো, বা না, ফ্যাটি ডায়েটের জন্য এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। একটা সময় ছিল আগে, যখন ওই লেপারোস্কোপ না করে গলব্লাডার বড় একটা ইনসেশন দিয়ে গলব্লাডারে ফেলে দিতেন স্টোন হলে, সঙ্গে সঙ্গে আবার ওই অ্যাপেন্ডিক্সটা ফেলে দিলেন, যখন ওপেন করলেনই ফেলে দিলেন। পুরনো আমাদের সার্জারি প্রফেসরদের কথা বলছি, ওটিতেও আমরা দেখেছি যখন ইন্টার্নি করি। এখন তো ওই ট্রেনটা না, এটাকে খুব সমর্থন করা যায় না, কারণ আপনি যদি ল্যাপারোস্কোপি করেন গলব্লাডার পিত্তথলি পাথরের জন্য বা ইনফেকশনের জন্য,
তাহলে আপনি তো অ্যাপেন্ডিক্স দেখতে পারেন, ইন্সপেকশন করতে পারেন, ক্যামেরার মাধ্যমে টিভিতে ছবি চলে আসে, তাহলে অ্যাপেন্ডিক্স ইনফেকশন আছে কি না ওটা দেখা যায়। তো যদি ফ্রেশ হেলদি অ্যাপেন্ডিক্স হয় তাহলে এটা না করাই ভালো। মানে এখন তো আপনাদের জন্য সুবিধা হয়ে গেছে, লেপারোস্কোপ করে দেখছেন, তখন আগে তো লেপারোস্কোপ ছিল না। তারপরেও প্রত্যেকটা ক্ষেত্রে যে আমি গলব্লাডার অপারেশন করব, সাথে অ্যাপেন্ডিক্সটা ফেলে দিয়ে এই আইডিয়াটাকে সমর্থন করা যায় না। আচ্ছা আচ্ছা, প্রফেসর জিন্না, যদি সঠিক সময় সঠিক চিকিৎসা না দেওয়া হয়, আপনি আগেও বলেছেন, একটু দর্শকদের বলবেন সচেতন করার জন্য যে কি কি সমস্যা হতে পারে। অ্যাপেন্ডিক্সটা খুব একটা সিম্পল রোগ বলে মানুষ মনে করে, কিন্তু এটা খুব সিম্পল ব্যাপার না। অ্যাপেন্ডিক্সের জন্য, অ্যাপেন্ডিসাইটিস হওয়ার জন্য ছোট বাচ্চা থেকে মধ্য বয়স থেকে বৃদ্ধরা অনেকেই মারা যাচ্ছেন। মানে কোনো বয়সে ইমিউন না, ইমিউন না। এর কারণ হলো যে এটাকে গুরুত্ব না দিলে পেটের ভিতরে পুঁজ জমতে পারে, সারা পেটে বাস্ট হয়ে সারা পেটে এটা ছড়াই যেতে পারে। সেখান থেকেও যদি বেঁচে যায় তাহলে দেখা যায় যে নাড়িগুলো অ্যাডিশন হয়ে যায়, একটার সাথে একটা জোড়া লেগে যায়, পরে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, তারপরে এখান থেকে গ্রাম নেগেটিভ এটা ব্যাকটেরিয়াল শক হতে পারে এবং মৃত্যুর কারণ হতে পারে। কাজেই অ্যাপেন্ডিসাইটিসকে কখনোই খুব সহজভাবে ছোট রোগ হিসেবে চিন্তা করার অবকাশ নেই। কারণ আমাদের নারী ভুঁড়িতে তো অসংখ্য রোগ জীবাণু রয়ে গেছে, তাই না? পেরিটোনাইটিস হওয়ার জন্য ওটি বাইরের জীবাণুর আসার দরকার নেই, পেটের ভিতরের জীবাণুগুলি যথেষ্ট। জি সেটি। কিন্তু এগুলো ওই যখন আপনার নরমাল ফ্লোরা হিসেবে থাকে, নরমাল ফ্লোরা হিসেবে থাকছে, কিন্তু যখন আপনার এটা ফুটা হয়ে যাচ্ছে তখন তো এটা বেরিয়ে আসছে, ওই যে কন্টেন্ট বেরিয়ে আসতেছে, ফিকাল ম্যাটার বেরিয়ে আসতেছে, ওই এসে সারা পেটে, তখন আর নরমাল ফ্লোরা থাকছে না, সেটা তখন ওই মানে ভিরুলেন্ট একটা ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে। তো একেবারে শেষে প্রশ্ন, যে ডায়াগনোসিস করার জন্য আপনি কি মানে কোন কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সার্জন সাহেবের অভিজ্ঞতা ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তারপরে আমরা একটা প্লেন এক্সরে করতে পারি, ব্লাডের রুটিন কাউন্ট করতে পারি, আলট্রাসোনোগ্রাফি মেয়েদের ক্ষেত্রে মাস্ট, এবং প্রয়োজনে খুব কনফিউশন হলে সিটি স্ক্যান, কন্ট্রাস্ট সিটি স্ক্যান করা যেতে পারে। মানে কিছু কি তখন সিটি স্ক্যানে দেখা যায় যে অ্যাপেন্ডিক্সটা কেমন আছে? না, দেখা যায়, ওর মধ্যে দেখা যায় ফিকোলিট দেখা যায়, ওর মধ্যে অবস্ট্রাকশন হলো ওগুলো দেখা যায়, অবস্ট্রাকশন এসে দেখা যায়। মানে আলট্রাসোনোগ্রামে সেটা দেখা যায় না, আলট্রাসোনোগ্রামে এটা দেখা যায় না, কোনো ইনফরমেশন দিচ্ছে না, ওখানে টেন্ডারনেস পাওয়া যায়। এগুলো মানে সবচেয়ে বড় কথা ক্লিনিক্যাল আলট্রাসোনোগ্রামে ডিফারেনশিয়াল ডায়াগনোসিসটা অন্য কিছু আছে কিনা, তার আপনার অন্য কিছু ওভারিয়ান সিস্ট আছে কিনা এক্সক্লুড করার জন্য আলট্রাসোনোগ্রাফি খুব হেল্পফুল। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে একজন দক্ষ সার্জন যখন পেটে হাত দিবেন, সেটাই বুঝে যাবেন যে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করেছে। তারপরে অন্যান্য পরীক্ষা করে পরীক্ষা করা হয়, যেটা এক্সক্লুড করার জন্য, রোগীর সান্ত্বনার জন্য, এবং ডকুমেন্ট, যে আমার কাছে যে মেডিকেল লিগ্যাল ডকুমেন্ট, যে আমি এটা পরীক্ষা নিরীক্ষা করেই অপারেশন বা চিকিৎসা শুরু করেছি। আর হলো অপারেশনই হচ্ছে এটার একমাত্র চিকিৎসা, একমাত্র না হলেও খুব মানে প্রধান চিকিৎসা বলা যায়। প্রফেসর জান্নাতুল ইসলাম জিন্না অনুষ্ঠানে এসে এই অ্যাপেন্ডিক্স সম্পর্কে অনেক মূল্যবান তথ্য আমাদের দর্শকদের দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রফেসর ইকবাল, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এবং বৈশাখী টিভির দর্শকদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ইম্পালস হসপিটাল ৩০৪/ই, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। ইমেল impulsealamin@yahoo.com, ওয়েবসাইট impulsehospitalbd.com, হটলাইন 0171-501-6727। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।